শুভ সন্ধ্যা দর্শক, আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হযরত। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ভাঙড় বিধানসভা নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন, খবরের শিরোনামে মাঝে মধ্যেই আমরা ভাঙড়কে পাই। সারা বছরই কম বেশি বিভিন্ন কারণে খবরের শিরোনামে এই ভাঙড়ের নামটা আমরা পাই। এই ভাঙড় বিধানসভাতে 2026 কোন রাজনৈতিক দলের জেতার সম্ভাবনা বেশি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা একটু বুঝে নেব কোন রাজনৈতিক দলের জেতার সম্ভাবনা এই ভাঙড়ে বেশি রয়েছে। আপনারা জানেন 2021 সালে এখানেই একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক, আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী এই ভাঙড় বিধানসভা থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃণমূল প্রার্থী রেজাউল করিমকে 26,000-এর কিছু বেশি ভোটে হারিয়ে উনি বিধানসভায় যান এবং তিনি একমাত্র বিধায়ক এ রাজ্যের তৃণমূল এবং বিজেপির বাইরে। উনিই একমাত্র বিধায়ক অন্য কোনো রাজনৈতিক দলের। এটা মাথায় রাখতে হবে। এমনকি আইএসএফ যে দল 2021 সালে আইএসএফ দল যে ঘোষণা করেছিলেন তৎকালীন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, সেই দলেরই একমাত্র উনি শিবরাত্রি সলতে বলা যেতে পারে। যদি আজকে এই ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী না থাকতেন, তাহলে এত ঘটা করে উনি আইএসএফ দল তৈরি করেছিলেন, প্রত্যাশা জাগিয়েছিলেন মানুষের মধ্যে, নিজেও অনেক কিছু আশা করেছিলেন। এই কোনো কিছুই আর অবশিষ্ট থাকতো না, সময়ের সঙ্গে সঙ্গে আসতেন আর বিলীন হয়ে যেতেন। একমাত্র নওশাদ সিদ্দিকী রয়েছেন, নিজের ভাই আব্বাস সিদ্দিকীর নিজের ভাই, কিছুটা হলো প্রেস্টিজ এখানে রক্ষা করেছেন। যাই হোক, সেটা অন্য কথা। এখন যে বিষয়ে রয়েছি, এই ভাঙড়ের বর্তমান যা রাজনৈতিক প্রেক্ষাপট, এলাকার এক সময়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম যথেষ্ট ভালো সংগঠক ছিলেন উনি। সেই সময় বাম রাজনীতিতে বামেদের যখন ভরা জোয়ার, লাল চোখ, সে সময় আরাবুল ইসলাম বামেদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে এই বিধানসভাটা 2006 সালে জিতে নিয়েছিলেন তৃণমূলের টিকিটে। উপরতলায় আরাবুলকে যথেষ্ট স্নেহ করতো সে সময়। সময়ের সঙ্গে সঙ্গে যায়, আরাবুল ইসলাম বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে, কয়েকবার জেল যাত্রা হয়েছে ওনার। তারপরে বর্তমানে শওকত মোল্লাকে যখন ভাঙড়ের অবজারভার করে দেওয়া হয়, আস্তে 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 আরাবুল ইসলামের রাজনৈতিক কেরিয়ার পুরোপুরি আইসোলেট। ভাঙড়ের আর এক নেতা, এক সময়ের ভাঙড় 1 নম্বর ব্লকের কাইজার আহমেদ, একটা সময় যথেষ্ট জনপ্রিয়তা ছিল ওনার, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে উনিও আস্তে আস্তে আইসোলেট হয়ে পড়েছেন, অর্থাৎ রাজনীতি থেকে প্রায় বাইরে, সক্রিয় রাজনীতিতে উনি নেই। ভাঙড়ের নেতা একমাত্র ভাঙড়ের নেতা এই মুহূর্তে, ভাঙড়ের নিজস্ব কোনো নেতা নেই। শওকত মোল্লা, যাকে ভাঙড়ের অবজারভার করে পাঠানো হয়েছিল, সেই শওকত মোল্লাই আপাতত ভাঙড়ের অভিভাবক। ছোটোখাটো নানা সমস্যা, এবং উনি অনেকটা সময়ই ভাঙড়ে দেন ভাঙড়ে তৃণমূলের এই সংগঠনকে চাঙ্গা করার জন্য, এই বিধানসভাটা জেতার জন্য, যাতে মানুষের মধ্যে তৃণমূল কর্মীদের মধ্যে মনোবলের কোনো ঘাটতি না হয়, উনি অনেকটা সময় ভাঙড়কে দেন। আমার তো মনে হয় উনি ক্যানিং পূর্বকে যতটা না সময় দেন, তার থেকে বেশি সময় উনি ভাঙড়কে দেন। অবজারভার হিসাবে উনি যেটুকু করার, উনি একজন দুধের রাজনীতিবিদ, যথেষ্ট পোল খাওয়া রাজনীতিবিদ, উনি বাম আমল থেকে রাজনীতি করছেন। উনি যতটা সময় দেওয়ার কথা তার থেকেও বেশি দিচ্ছেন, প্রত্যাশার চেয়েও বেশি দিচ্ছেন। এখন দেখার, ভাঙড় বিধানসভাটা 2026 সালে তৃণমূল কংগ্রেস ফের নিজেদের দখলে নিতে পারে কিনা, এটাই দেখার। যদি নিতে পারেন, যদি শওকত মোল্লা ভাঙড় বিধানসভাটা একবার ছিনিয়ে নিতে পারে, তাহলে উপরতলায় শওকত মোল্লাকে পুরস্কৃত করা হবে। এটা অত্যন্ত স্বাভাবিক। প্রায় হারা ম্যাচ শওকত মোল্লা বের করে দিলেন, এবং 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই ভাঙড় বিধানসভা থেকে 87,000 ভোটের লিড পেয়েছিল। নওশাদ সিদ্দিকী জিতেছিল কত ভোটে? 26,000-এর কিছু বেশি ভোটে। এবং 2023 সাল আমরা জানেন, রক্তাক্ত ভাঙড়। সেই সময় রাজনৈতিক সংঘর্ষ রক্তাক্ত হয়েছে। তৃণমূল আইএসএফ উভয় পক্ষের কয়েকজনের
প্রাণ চলে গিয়েছে রাজনৈতিক সংঘর্ষে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর একমাত্র পোলেরহাটের একটা অঞ্চল ছাড়া আইএসএফ সমস্ত অঞ্চলই বোর্ড গঠন করে, তৃণমূল। একমাত্র পোলেরহাটের জমি জীবিকা রক্ষা কমিটির সঙ্গে আইএসএফ একটা অঞ্চল তারা দখল করতে পেরেছিল, বাকি ভাঙড়ের সমস্ত অঞ্চলই তৃণমূল দখল করে। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে ভাঙড়ের সব অঞ্চলগুলোর মধ্যে একমাত্র বামনঘাটা অঞ্চল বাদে সব অঞ্চলে আবার আইএসএফ এর লিড রয়েছে, কিন্তু লোকসভাতে আইএসএফ আবার পিছিয়ে রয়েছে 87,000 ভোটে। ইতিমধ্যেই ভাঙড়ে মিটিং মিছিল শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে শওকত মোল্লার নেতৃত্বে। আইএসএফ এর একমাত্র বিধায়ক এবং এই দলের চেয়ারম্যানও নওশাদ সিদ্দিকীও পিছিয়ে নেই। উনি মিটিং মিছিলে নয়, সামাজিক কর্মসূচি, উনি ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে রক্তদান শিবির করছেন। এটা বুঝতে কারো বাকি নেই যে এটাও জনসংযোগ, মানুষের সঙ্গে জনসংযোগ। শওকত মোল্লারা মিটিং মিছিল করছে, রাজনৈতিক মিটিং মিছিল। উনি কি করছেন? উনি করছেন রক্তদান শিবির করছেন ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে। আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গাতে উনি রক্তদান শিবির করছেন। এই যে রক্তদান শিবিরের মাধ্যমে নওশাদ সিদ্দিকীরা নিজেদের রাজনৈতিক প্রচারটা করছে। এখন বিষয়টা দেখার, কোন রাজনৈতিক দল, শওকতের নেতৃত্বে তৃণমূল নাকি আইএসএফ এর উপরে আরো একবার এই ভাঙড়বাসী ভরসা রাখবে, সেটাই দেখার 2026 সালে বিধানসভা নির্বাচনে। তবে ভাঙড়ের যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, যা রাজনৈতিক পরিস্থিতি, এখানে কোনো দলই খুব একটা সুবিধাজনক জায়গাতে নেই। এক্ষুনি যদি ভাঙড়ে ভোট হয় তাহলে আমাদের অন্তত যা রিপোর্ট রয়েছে আমাদের কাছে, হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে ভাঙড়ে। কোনো দলই কাউকে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বে না। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে ভাঙড়ে। সেক্ষেত্রে ভয়ের শেখা নেই। ভাঙড় উত্তপ্ত হয়ে উঠবে না তো? সাধারণ নিরীহ মানুষের প্রাণ যাবে না তো? এটাই সবচেয়ে বেশি ভয় আমাদের সেখানে। যে কোনো রাজনৈতিক দল ভাঙড় থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসুন, কোনো বিষয় নয়, খুবই ভালো, স্যালুট। যে কোনো রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিতে আসেন, মানুষের ভোটে জিতে আসেন, তো খুবই ভালো কথা। কিন্তু একটা বিধানসভা সিট জেতার জন্য যদি রক্তক্ষয় হয়, যদি রক্তস্নাত হয় ভাঙড়, ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি ভাঙড়ের রাজনৈতিক বিভিন্ন সংঘর্ষের, ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। সেটা যদি হয় তাহলে সেটা সাধারণ ভাঙড়বাসীরই দুর্ভোগ। দর্শক, যা বলার আমি আমার ছোট্ট অবজারভেশন করলাম আপনাদের সঙ্গে। আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে।